শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ার শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দিয়েছেন তিনি। সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আর সেই সাথে এই আয়োজিত মহড়ার প্রশংসা করেন ডক্টর ইউনূস। ক্ষিপ্রতা, দক্ষতা আর কৌশলের কাছে কুপকাত শত্রুপক্ষ। রাজবাড়ীতে শীতকালীন মহড়ায় সেই প্রস্তুতির প্রদর্শনী করল সেনাবাহিনীর ৫৫ পদাতিক ব্রিগেড। সরেজমিনে উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ছিলেন ৩ বাহিনীর প্রধানরা। মহড়া শেষে দেয়া ভাষণে বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ডক্টর ইউনূস। এইরকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম, পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন। এই মহড়া দেখে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে ৫৫ ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। তাই দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বাস্তবসম্মত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ১ ঘন্টা ধরে চলে শীতকালীন এই মহড়া। এর মাধ্যমে আরও আভিযানিক দক্ষতা অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী, সেই প্রত্যাশা জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। তারেক রহমানের আইনজীবীরা বলছেন, এই রায় প্রমাণ করে রাজনৈতিকভাবে নাজেহাল করতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একের পর এক মামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭-৮ সালে ১৭টি মামলা হয়েছিল সেনা সমর্থিত সরকারের আমলে। এর মধ্যে ছিল গুলশান, কাফরুল, শাহবাগ এবং ধানমন্ডি থানায় দায়ের হওয়া চাঁদাবাজির এই ৪ মামলা। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্য অনেক মামলার মতোই গত ২৩ অক্টোবর চাঁদাবাজির এই ৪ মামলাও বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয় আপিল বিভাগেও। রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন, সেই বাতিলের রায় কার্যকর থাকলো। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না। আইনজীবীরা বলছেন, এই ৪ মামলা প্রমাণ করে এর মাধ্যমে কতটা নির্যাতন এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে তারেক রহমানকে। জনাব তারেক রহমান হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছে। যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে ৪টি মামলায় ডিসমিস করে দিয়েছে। 111 পরবর্তী এবং আওয়ামী লীগ সরকার মিলিয়ে মোট ৮২টি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে। তার আইনজীবীরা বলছেন, আর 18 থেকে 19টি মামলা বাতিল হলেই সম্পূর্ণ মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে তার দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না। 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে।
আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। 2008 সালের 11ই সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। যুক্তরাজ্য সফর শেষে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এই কথা বলেছেন। জানিয়েছেন, তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, না হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। প্রেস ক্লাবে আরেক আলোচনায় এ বছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 2 সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে বেরিয়ে এসে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার মতো যথাযথ পরিবেশ এখনও তৈরি হয়নি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। কেবল ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তুলে ধরেন নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের অবস্থান। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় চলতি বছরের মধ্যেই ভোট দেওয়ার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যারা নিশ্চিত হতে চায় এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, আমরা মনে করব যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে। নেতারা বলেন, যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তাদের অনেকে এখনো স্ব পদে বহাল আছে। দেশ পরিবর্তন করতে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি, এমনটা বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার মন্তব্য, গত 15 বছর ধরে নির্বাচন কলুষিত হয়েছে। জানিয়েছেন, ভোটারদের আস্থায় আনতে সব কিছু প্রয়োজনীয় করবে কমিশন। আর জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। গেল বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন 18 লাখ ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে তালিকায়। স্বচ্ছতা আনতে এবার প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে হালনাগাদ কার্যক্রম। আমি আমার বর্তমান অবস্থান থেকে এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করেছে ইসি। গত 15 বছরে নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতা তৈরি হয়েছে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বাস ফেরানোর চেষ্টা করছে ইসি, যা কমিশনারদের সামনে বড় সুযোগ। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কোনো অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না, জানান কমিশনাররা। আপনার লিডারশিপের উপরেই আমার মনে হয় নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের একটা অন্যতম ফ্যাক্টর। মানুষের অনীহা আস্থার ভাব মানুষের সৃষ্টি করতে হবে, আর সেই আস্থার ভাব সৃষ্টি হবে প্রথম দিন থেকে। আপনি যে যাচ্ছেন, আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন। একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার অপরাপর সময়ের মতন গতানুগতিকভাবে করলে হবে না। গতানুগতিকভাবে করলে পারে আমাদের যে সীমাবদ্ধতার কথাগুলো আমি শুরুতেই বললাম, পারসেপশনের কথা বললাম, মানুষের ধারণার কথা বললাম, এগুলো থেকে যাবে। আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। আবারও অনুরোধ করছি, সামান্যতম অবহেলা, সামান্যতম অস্বচ্ছতা, সামান্যতম ফাঁকিবাজি যাতে না হয়। একটা সঠিক ভোটার তালিকা চাই, যেটা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য, নির্বাচনের জন্য পূর্বশর্ত। সিইসি বলেন, ক্রান্তি লগ্নে কমিশন দায়িত্ব নিয়েছে, তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার সুযোগ নেই। পাশাপাশি বলেন, কর্মকর্তাদের মন মানসিকতার পরিবর্তন না হলে কোনো সংস্কারই ভালো কিছু বয়ে আনবে না। তাদের প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা
ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি, তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কর্মকর্তাদের গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে, নিজের আত্মাকে সংস্কার করা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় যাওয়া 6 বেসরকারি ব্যাংকে অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতেও পাঠানো হচ্ছে। আর ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ICB ইসলামী ব্যাংক। প্রথম ধাপে শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অডিট শুরু হবে। সেজন্য শনিবার ব্যাংকটির পরিচালক পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বলা হচ্ছে এসব এমডিরা আগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময় ছিলেন, তাই এদের দায়িত্বে রেখে অডিট প্রশ্নবিদ্ধ হতে পারে, আর সেজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট সময় হওয়া সব ধরনের লেনদেন যাচাই পর্যালোচনা, কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা দেখতে অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স। আর সেই সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকও একমত হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংককেও অডিটের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। সবগুলো ব্যাংকই বিগত সরকারের আমলে এসালম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে ছিল। এটা রিকোয়ারমেন্ট অফ দি অডিটর্স। তারা চান যে তারা যে কার্যক্রম করবেন এটা আনইন্টারাপ্টেড হওয়া দরকার। ওই সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদের উপস্থিতিটাকে তারা ওয়েলকাম করছেন না। অডিট করার সময় এমডি সাহেবরা থাকলে ওই কোম্পানি মনে করতেছে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, আমরা যে জন্য যাবি তারা এখানে আমাদেরকে বাধা দিবে, এই জন্য তাদেরকে ছুটি দিল, আর কিছু নাথিং এলস। আওয়ামী লীগ সরকারের কারো কারো অসহযোগিতার কারণে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। এই অভিযোগ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। আর অভিযোগের সত্যতা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তা সমাধানের তাগিদ দিয়েছেন। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন সৌদি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানিকেও বিনিয়োগ করতে দেয়নি বিগত সরকার। বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে গবেষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। সেই রিপোর্টের প্রকাশনা অনুষ্ঠানে সৌদি আরবকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ঢাকার কোনো ইস্যুতে না নেই রিয়াদের। তবে সৌদি বিনিয়োগকারীরা এদেশে আসতে আগ্রহী হলেও নানা মারপ্যাচে তাদের নিরুৎসাহিত করার অভিজ্ঞতা তুলে ধরেন প্রভাবশালী এই কূটনীতিক। নিজ দেশের তেল কোম্পানি আরামকো একাধিকবার চেষ্টা করেও কেন এখানে বিনিয়োগে সফল হয়নি তাও জানান রাষ্ট্রদূত। আরামকো বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। তারা 2-3বার চেষ্টা করেছে, কিন্তু এ ধরনের বড় বিনিয়োগ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। আমরা বুঝি সবাই না, ব্যক্তি স্বার্থে কেউ কেউ এমন করেছে। পররাষ্ট্র উপদেষ্টাও বিনিয়োগ পরিবেশ নিয়ে সৌদি রাষ্ট্রদূতের যে অভিজ্ঞতা তা স্বীকার করে নেন। বলেন, এ অবস্থার পরিবর্তনে কাজ করছে বর্তমান সরকার। দীর্ঘদিন আমরা দাবি করেছি সবচেয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি আশ্বস্ত করতে চাই এই অবস্থা পাল্টাতে কাজ করছি আমরা। এরপর সৌদি বিনিয়োগকারীরা আসলে ভিন্ন অভিজ্ঞতা হবে তাদের। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা জানান, কেবল সৌদি আরব নয়, আরও কিছু দেশের বিনিয়োগকারীরাও চলে গেল সরকারের সময়। রাজনৈতিক সরকারের মতো দীর্ঘদিন ক্ষমতায় না থাকলেও কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করা যায় তেমন কিছু করে যেতে তারা সচেষ্ট বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরামকোর মতো ঘটনা কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের সাথেও ঘটেছে। পরে তারা ভিয়েতনামে বিনিয়োগ করেছে। কেবল দুর্নীতি নয়, নীতিগতভাবেও অনেক ভুল ছিল তখন। এই সরকারে আমরা যারা আছি তারা বেশি দিন থাকবো না, কিন্তু ভালো কিছু কাজ করে পদচিহ্ন রেখে যেতে চাই। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সৌদি আরবের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর কথা বলেন। সে কাজে সরকার অবকাঠামো ও সুশাসনের ক্ষেত্রে যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সেগুলো সহায়ক হবে বলেও মনে করেন তিনি।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়ের ফ্লোরে, দেয়ালে, রুমে রুমে আগুনের ভয়াবহতার ক্ষতচিহ্ন। 11 দিন পরে ভবনটি খুলে দেয়া হলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোর যেন ধ্বংসস্তূপ, এমনটাই দেখা যায়। এই অবস্থায় এলজিআরডি, সড়ক সহ 5 মন্ত্রণালয়ের কার্যক্রম এখানে শিগগিরই কাজ শুরু করাও কঠিন। যদিও গণপূর্ত সচিব দ্রুতই কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন, তবে আগুন লাগা ভবনে ক্ষতিগ্রস্ত না হওয়া প্রথম থেকে 5ম তলার অফিস আজ অর্থাৎ রোববার থেকে আবারও শুরু হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি করেছেন। এখনও পোড়াবাড়ি সচিবালয়ের 7 নম্বর ভবনের 5টি ফ্লোর। আগুনের ক্ষতচিহ্ন চারদিকে, খসে পড়েছে বেশিরভাগ দেয়ালের পলেস্তারা, পুড়ে ছাই হয়ে পড়ে আছে অনেক নথি, ফাইল ও আসবাবপত্র। রুমে রুমে দেখা গেছে পোড়া টেবিল চেয়ার। আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 7ম ও 8ম তলা। পুরোপুরি পুড়ে গেছে সচিবের রুম, পুড়েছে উপদেষ্টার কক্ষ। সড়ক পরিবহন, যুব ক্রীড়া, টেলিযোগাযোগ ও শ্রম মন্ত্রণালয় আগুনে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে শিগগিরই স্বাভাবিক কার্যক্রম ফিরে আসা কঠিন। খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাস্টারগুলোর কিন্তু টোটালি অলমোস্ট আপনার ধ্বংস হয়েছে। কলমসেলের ভিতরে আসলে টোটালি আপনার একদম পরিত্যক্ত অবস্থায় আছে। আগুন লাগা 7 নম্বর ভবন পরিদর্শন করেছেন গণপূর্ত সচিব। জানান, ক্ষতিগ্রস্ত 5 মন্ত্রণালয়ের ধ্বংসস্তূপ সরাতে কাজ চলছে। দ্রুত কর্মপরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো। 1-2 দিনের দেখতে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। যে পরিমাণ ড্যামেজ হয়েছে সেটা আসলে একটু সময় লাগার কথা। খুব স্বল্প সময় যে এটি রিবিল করা যাবে বলে আমি মনে করি না। পোড়া ফ্লোরগুলোতে কাজ শুরুর অপেক্ষা বাড়লেও 7 নম্বর ভবনের 1ম থেকে 5ম তলা পর্যন্ত মন্ত্রণালয়গুলোর কাজ শুরু হয়েছে আগুনের 11 দিন পর। যদিও ইন্টারনেট ও পানির লাইন ঠিক হয়নি এখনো। আজকে থেকেই কাজ আমরা পুরোদমে শুরু করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত 2 দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে। পানির সমস্যা, এখনো পানি ক্লিয়ার দেয় নাই। আর রুম টুম প্রত্যেক রুমে অপরিষ্কার ছিল, লোক দিয়ে লেবার দিয়ে আমরা পরিষ্কার করাইছি। ইলেকট্রিসিটি লাইন লেগেছে এবং কিছু আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে ক্ষয়ক্ষতির একটা তালিকা করছি। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে আগুনের কারণ হিসেবে এসেছে লুজ কানেকশন, কিন্তু প্রশ্ন উঠেছে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়ে আগুন নেভাতে কেন দীর্ঘ সময় লেগেছে। সবচেয়ে দেশের সেন্সিটিভ জায়গা এবং দেশের আসলে বলবো যে যেখান থেকে দেশ পরিচালনা হয়, সেখানে আমি মনে করি যে এটাকে সিকিউরিটি এবং ফায়ার সেফটির দিক থেকে হাইয়েস্ট পর্যায়ে আসলে মেজার নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটা আমাদের জন্য একটা লার্নিং। কর্মকর্তাদের দাবি, সচিবালয়ের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের। বিভিন্ন সময়ে যেসব কর্মপরিকল্পনা দেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 263 কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আউট অফ চিলড্রেন এডুকেশন প্রজেক্টের আওতায় সারা দেশে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে বলে দুদক কর্মকর্তারা অভিযোগ করেছেন। আর এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা তাৎক্ষণিক তথ্য দিতে পারেননি। দুদকের কাছে তথ্য দিতে একদিন সময় চান কর্মকর্তারা। অভিযান পরিচালনাকারী দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পে দক্ষ এনজিওকে কাজ না দিয়ে নিজেদের মতো এনজিও বানিয়ে টাকা ভাগাভাগি করা হয়েছে বলে অভিযোগ আছে। সবকিছুই খতিয়ে দেখা হবে। এর সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কারো সংশ্লিষ্টতা থাকতে পারে বলে দুদক জানিয়েছে। 263 কোটি টাকার ব্যয় অনিয়ম হয়েছে সারা দেশব্যাপী। এটা একটা মেইন ইস্যু ছিল। আমরা এই রিলেটেড ডকুমেন্ট চেয়েছি। স্পেশালাইজড এবং প্রশিক্ষিত এনজিওদেরকে সারা দেশে কার্যাদেশ, মানে তাদেরকে এই কাজের সাথে যুক্ত করার কথা ছিল। প্রশিক্ষিতদেরকে না দিয়ে ওই বিগত সরকারের যারা লোকজন ছিল ওনাদের মাধ্যমে একটা এনজিও করে ওনাদেরকে কাজ দিয়ে দেওয়া হয়েছে, অর্থটা লোপাট করা হয়েছে। ওনারা ফার্স্ট প্রায়োরিটিতে একটা সারসংক্ষেপ চেয়েছেন, সেটা দিয়েছি, এবং বাকি সিরিয়ালি যে সমস্ত তথ্য চেয়েছেন আমরা রেডি করে কালকে দিয়ে দেব। আওয়ামী লীগের শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রস্তাব করবে গণমাধ্যম সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশন প্রধান কামাল আহমেদ। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে বিভাগের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে একথা তিনি বলেছেন। গত 15 বছর অনেক সংবাদ মাধ্যম
ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে এবং দলীয় প্রভাবের কারণে সাংবাদিকতাও অনেক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেন কামাল আহমেদ। এ সময় গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী, বস্তুনিষ্ঠ করতে সাংবাদিকদের মতামত সরকারের কাছে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন কমিশন প্রধান। হয়রানিমূলক মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেল কেটেছেন, দিনের পর দিন কাজ করতে পারেননি, সে সমস্ত ব্যক্তিদের মামলাগুলো প্রত্যাহারের বিষয়টা আসলেই অগ্রাধিকারের ভিত্তিতেই বলা দরকার যে এই হয়রানিগুলো মামলাগুলো যেন নিষ্পত্তি করা হয়, প্রত্যাহার করে ফেলা হয়। মুক্তিযুদ্ধের অর্জিত মীমাংসিত বিষয়গুলোতে প্রশ্নবিদ্ধ করলে তা আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন। ডক্টর কামাল হোসেন বলেছেন, সংবিধানে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংযোজন বিয়োজন করা রাষ্ট্রেরই একটি প্রক্রিয়া, তবে ৭২-এর সংবিধানের কবর রচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য তার। বলেন, জনগণকে নিয়ে রাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে, ধৈর্যের সাথে জাতীয় ঐক্য ধরে রেখে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। পটুয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। শনিবার মধ্যরাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্থানীয় মসজিদের ইমাম নূর মোহাম্মদ হাওলাদার। দুপুরে থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করে নূর মোহাম্মদ। সদর উপজেলার বলাইকাঠি গ্রামে এই খুনের ঘটনায় মামলা হয়েছে। চিৎকার শুনে শনিবার গভীর রাতে শাশুড়ির ঘরে গিয়ে নূরজাহানের গলাকাটা মরদেহ দেখতে পায় পুত্রবধূ। স্বজনরা জানায়, সংসারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। হঠাৎ করে ঘুমাই গেছি শীতকালের সময়, তারপরে মারছে ওনারে, যেগুলি মারছে একালে একটা চিকপুরের আওয়াজ শুনছি। বিল্ডিং পাচ্ছে, তার বিল্ডিং পুরো কমপ্লিট করতে পারে না। এখন আমার বাবা মা তো নাই, আমার বাড়িতে সম্পত্তি হইবে, ওই নেওয়ার বেশি কিনে টাকা দিতে কয়, এই দেয় না কিনে প্রত্যেক বছর মারধর করে। তার হত্যাকারী স্বামী সে নিজেই সকালে থানায় এসে হাজির হয়েছে। বর্তমান সে থানা হেফাজতে আছে, আটক আছে আমাদের কাছে। এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। ফরিদপুরের ভাঙ্গায় টিকটকের জন্য ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়, হাজতে পাঠানো হয়। মামলায় উল্লেখ, 31 ডিসেম্বর টিকটকের কথা বলে ভুক্তভোগীকে একটি বাসে আটকে রেখে নির্যাতন চালায় আকরাম খান। 2 দিন পর তার বন্ধু জুয়েলও নির্যাতন চালায়। স্থানীয় বখাটে সাইদুল মামুন বাবু জুয়েল ভুক্তভোগীর ভিডিও ধারণ করে নানান হুমকি প্রদান করে। শনিবার রাতে এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পৃথক 2টি ধর্ষণ এবং একটি পর্নোগ্রাফি সহ মোট 3টি মামলা করে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম ও জুয়েল ঘটনার এই দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। টিকটক দেখতে দেখতে এক পর্যায়ে সে আকরামের সাথে টিকটকে পরিচিত হওয়ার পরে তো আমার বিষয়ে আমি বলছি যে এরকম আমি ছোটোখাটো একটা চাকরি করি, আমার একটা মেয়ে আছে, আমি বিবাহিত। তো সে বলে যে আচ্ছা তাহলে তুমি কি আমার সাথে টিকটক করবা, এই ভিডিওর কথা বলে নিয়ে আসছে যে অনলাইনে কাজ করলে অনেক টাকা পাওয়া যায়। টিকটকের প্রলোভন এবং মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখায় তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার অপর এক সহযোগী সেও তাকে ধর্ষণ করে। শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান আহতদের নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ করলে অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে এই ঘটনায় আহতদের কেউ ফারুককে ছুরিকাঘাত করেনি বলে দাবি করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। অপ্রীতিকর এই ঘটনার জন্য আহতরা ক্ষমাও চেয়েছেন। রোববার বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তারা। জানিয়েছেন, জাতীয় বিপ্লবী পরিষদ নামের সংগঠনটি ব্যক্তিগত উদ্দেশ্যে আহত ও তাদের পরিবারের সদস্যদের ডেকে নেয়। আর গতকালের অনুষ্ঠানে কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ ছিল না বলেও জানায় তারা। এ সময় আহতদের কোনো রাজনৈতিক দল নেই উল্লেখ করে তাদের নিয়ে কোনো রাজনীতি না করার হুঁশিয়ারিও দেন। সংবিধান ইস্যুতে ৭১-এর সঙ্গে ২৪কে সমন্বয় করারও দাবি জানিয়েছেন তারা। মিথ্যা প্রোপাগান্ডা আমাদের নামে ছড়ানো হবে, এটাই উদ্দেশ্যমূলক না। আমরা যথেষ্ট আমাদের জায়গা থেকে সফট নরমাল আছি। আপনারা আমাদের সাথে বসেন, আমাদের নিয়ে কথা বলেন, আমরা আপনাদের সমর্থন করি। সেক্ষেত্রে কিন্তু আহত নিয়ে রাজনীতি করবেন না, একটাই অনুরোধ। আমি আমার পক্ষ থেকে, আমার আহত ভাইদের পক্ষ থেকে মাপ চাই আপনার কাছে। যদি বলেন হাত জোর করে মাপ চেতে, আমি হাত জোর করে মাপ চাবো আমার এই আহত ভাইদের পক্ষ থেকে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এবং আপনার দলের যারা কর্মী আছে তাদেরকে ঠান্ডা হতে বলবেন। রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলো একে অপরের সাথে সমন্বয় করে কাজ করলে সংস্কার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
রোববার সকালে পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ কর্মশালায় এই কথা তিনি বলেছেন টেকসই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছায়া সংস্কার কমিশন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ধারায় গুরুত্বপূর্ণ সংস্কার নিয়েই কাজ করবে। আর ছাত্র শিক্ষকদের নিয়ে গঠিত সবগুলো ছায়া সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পৌঁছে দেওয়া হবে সরকারের নীতি নির্ধারকদের কাছে। এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাসিমা খাতুন। এছাড়াও অংশ নেন দেশ বিদেশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা। আমাদের দেশের রাজনৈতিক সমস্যাটা যতটা না অর্থনৈতিক এবং নীতিগত ব্যাপার, তার চেয়ে অনেক বেশি সমস্যাটা হলো রাজনীতিকে নিয়ন্ত্রণ করার কর্তৃত্ববাদী সমস্যা, এবং বারবার কর্তৃত্ববাদ ফিরে আসে। সো আমরা যদি সংস্কার করতে চাই, আমাদেরকে কর্তৃত্ববাদ রুদ্ধ করতে হবে। চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে অব্যাহতিপ্রাপ্ত 40তম সাব ইন্সপেক্টর 2023 ব্যাচ। সকালে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় এই কর্মসূচি তারা পালন করেন। জানান, অন্যায়ভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এরই জেরে চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েও কোনো সাড়া না পেয়েই তারা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং তদন্ত সাপেক্ষে চাকরিতে পুনর্বহালের দাবিও জানান। এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র 1 মাস আগেই 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়। নানা অযৌক্তিক, অন্যায় এবং খোরা যুক্তি দিয়ে ক্লাসে বিশৃঙ্খলা, মাঠে বিশৃঙ্খলা, ক্লাসে একজনের সাথে কথা বলা, এরকম নানা অযৌক্তিক, অন্যায় এবং বৈষম্যমূলক কারণ দেখে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে বাড়ি থেকে টাকা এনে, ধার করে টাকা এনে ট্রেনিং করেছে। কেন করেছে? সে যখন চাকরিতে বহাল হবে তখন সে তার পরিবারের হাল ধরবে। আমাদের একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, নয় আমাদের চাকরিতে যোগদান করা। মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করে 10 দফা দাবি তুলে ধরেছেন স্বজনরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বলেছেন, মাদকাসক্ত কোনো ড্রাইভার ও হেল্পারকে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া যাবে না। একই সাথে দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করারও দাবি জানানো হয়। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা এই শহরে যেন নতুন কিছু নয়। সড়কে বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ যায় শুধু ব্যক্তির, কিন্তু এর ভুক্তভোগী হয় গোটা পরিবার। দিনকে দিন অনিরাপদ সড়কের কারণে বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। গত 27 ডিসেম্বর আত্মীয়ের কুলখানিতে যাওয়ার পথে মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ যায় 6 জনের। এর মধ্যে একই পরিবারের ছিলেন 4 জন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অভিযুক্ত বাসের ড্রাইভার ও মালিকের সর্বোচ্চ শাস্তি সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। আমার পাও ভেঙে গেছে, আমার স্ত্রীকে চেঁচিয়ে স্ত্রী নিয়ে অর্ধেক করে সে তারপরও থামায় না। সে বারবার বলছে, আমার ছেলে আয়াজ কোথায়, আমার ছেলে আয়াজ কোথায়, আমার বোন কোথায়, আমার মা কোথায়? এই জবাব কিভাবে দিব? সরকারের পক্ষ থেকে যদি এটার কোনো কঠিন ব্যবস্থা না হয় তাহলে হুঁশিয়ার করে বলতে চাই, এটা কত আন্দোলন করবো আমি। এ সময় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব সড়কের অব্যবস্থাপনা রোধে অন্তর্বর্তী সরকারের আশু পদক্ষেপ কামনা করেন। বর্তমান সরকারের মেয়াদ 5 মাস হতে চলেছে। আমরা এই 5 মাসের সড়ক সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখছি না। 90 কর্মদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি, স্বজনহারা পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ আর্থিক প্রণোদনার দাবি করেছেন সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। এর আগে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় 55 পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া পরিদর্শন করেন সেনাপ্রধান, আর সেখানে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও। মহড়া পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহড়া শেষে দেয়া ভাষণে শীতকালীন মহড়ার কৌশল ও দক্ষতার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 56 শিক্ষার্থীকে 1 ও 2 সেমেস্টার করে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে 15 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের 109তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় 33 শিক্ষার্থীকে 2 সেমেস্টার ড্রপ, 23 জনকে 1 সেমেস্টার করে ড্রপ, 15 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন
উপাচার্য। কর্তৃপক্ষ জানায় এদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোনো নির্বাচন না করারও সিদ্ধান্ত হয়েছে। বহিষ্কার করা হবে 2 শিক্ষক, 7 কর্মকর্তা কর্মচারীকে। সভায় 12 সিন্ডিকেট সদস্যদের মধ্যে 11 জন উপস্থিত ছিলেন। আর গত 16 জুলাই ছাত্র আন্দোলনের সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। যে সকল শিক্ষার্থী এক্সিস্টিং ছিলেন তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত, তাদেরকে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার বহিষ্কার করা অলরেডি হয়েছে। আজকে সেটা কনফার্মেশন হলো এবং তাদেরকে আমরা যে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিল সেই সকল ডিপার্টমেন্ট আগেই আমরা অবহিত করেছি। সেই সিন্ডিকেটের অ্যাপ্রুভালটা আমাদের এখানে ছিল। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। তবে ঠিক কবে নাগাদ তা ঘোষণা করা হবে সেটাও বলতে পারেননি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে সরকারের চাপ অব্যাহত থাকবে। গুমতন্ত্র, চোরতন্ত্র, খুনতন্ত্রের বিচার নিশ্চিতেও জোর দেন শফিকুল আলম। পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা। আমাদের অংশীজন তো আমাদের পলিটিক্যাল পার্টি কি আমাদের অংশীজন না? তারা যদি ক্ষমতায় আসেন তারাও এই ইয়েতে থাকবেন। আমাদের এটা একটা জেনারেশনাল ব্যাপার, এটা সবার মধ্যে আছে যে না, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে খুন করা হলো এটার বিচার হবে না, তাকে তো বিচারের সামনে আনতে হবে। নরসিংদীর মনোহরদী প্রতিবন্ধী স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা। দুপুরে মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সের সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মহাসচিব মোহাম্মদ ইকবাল হোসাইন সহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা বলেন, সাবেক সভাপতি ইউসুফ হাসান প্রতারক ছিলেন। প্রতিষ্ঠানে থাকাকালীন মোটরসাইকেল, 3টি টিভি, 3টি ফ্রিজ, 28টি আবাসিক বেড সহ 17 লাখ টাকার মালামাল লুট করেছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রতারণা করে প্রায় 4 কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি ইউসুফ হাসানের বিরুদ্ধে হওয়া 8টি মামলার 4টিতেই গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে জানিয়েছেন বক্তারা। তাকে দ্রুতই শাস্তির দাবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের। দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এমজিআই প্রতিষ্ঠার 50তম পূর্তি উদযাপন করেছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে গুলশান 1 নম্বরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এমজিআই এর প্রধান কার্যালয়ে 50 বছর পূর্তির অনুষ্ঠান উদযাপন করা হয়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্যারিস্টার তসনিমা মোস্তফা, তানজিমা মোস্তফা, তাহমিনা মোস্তফা, তানফির মোস্তফা। অনুষ্ঠানে এমজিআই এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেছেন, স্বাধীনতা পরবর্তী ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়েই মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির পথ চলা শুরু হয়েছিল। আর দেশের কল্যাণ ও মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে আজকের এই অবস্থানে এসেছে এমজিআই। তিনি বলেছেন, মেঘনা গ্রুপ সবার আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেয়। এজন্য এমজিআই দেশের প্রতিটি মানুষের কাছে একটি আস্থার নাম। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মেঘনা গ্রুপ নানা কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা কামাল। এমজিআই প্রতিটি পদক্ষেপ আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনৈতিক অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগত মানের প্রতীক হিসাবে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। নতুন বিনিয়োগ দেশকে নিয়ে যেতে চাই নতুন উচ্চতায়। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় ভোগান্তিতে ভারতের উত্তরাঞ্চল। ব্যাপকভাবে শিডিউল বিপর্যয় হয়েছে বিমানসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচলে। রোববার ভোরে কুয়াশার কারণে বিমান চলাচলে বিশেষ সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে 1.5 শতাধিক ফ্লাইট সময়মতো ছেড়ে যেতে পারেনি। 8টি ফ্লাইটও বাতিল হয়েছে। টানা তৃতীয় দিনের মতো ঘন কুয়াশায় ট্রেন চলাচল ব্যাহত। শিডিউল বিপর্যয় হয়েছে 50টির বেশি ট্রেনের এবং ভোর 7:30টার দিকে জিরো ভিজিবিলিটিও রেকর্ড করা হয়েছে। শনিবারও দিল্লিতে 81টি ট্রেন চালুতে বিলম্ব হয়। রুট পরিবর্তন করা হয় 15টির ফ্লাইটের। আর অঞ্চলটিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে দূষণের মাত্রাও ভয়াবহ। শনিবার নয়াদিল্লির বাতাসের গুণমান সূচক ছিল 377। গাজা জুড়ে 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে 88 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
উপত্যকার উত্তরে গাজা সিটিতে হামলায় কমপক্ষে 17 জনের প্রাণ গেছে, যার মাঝে 11 জন একই পরিবারের সদস্য। তালিকায় 7 শিশুও রয়েছে। উদ্ধারকর্মীরা বলছেন, গাজা সিটির বিভিন্ন স্থানে বিধ্বস্ত ভবনের নিচে অনেকেই চাপা পড়ে আছেন। এদিকে উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরেও তাণ্ডব চালিয়েছে ইহুদি সৈন্যরা। প্রাণ গেছে 5 ফিলিস্তিনির। প্রায় 15 মাসের আগ্রাসনে উপত্যকায় প্রাণহানি 46,000-এর কাছাকাছি, আহত 1 লাখের বেশি। বিপিএলে ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট রুমে নাজমুল আবেদিন ফাহিমের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার। কাজে বাধা আসলে ক্রিকেট বোর্ডে থাকতে চান নাই পরিচালক। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদিন। বলেছেন, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে দায়িত্ব সঠিকভাবে বন্টন না হওয়ায় সমস্যা হচ্ছে কাজ করতেও। হাসান আল মারুফের রিপোর্টে আমরা বিস্তারিত দেখব। এই ধরনের একটা মন্তব্য করাটা কতটা সমীচীন হয়েছে। কাজ করতে না পারি তার চাইতে ভালো আমার বাইরে থাকবো। বোর্ড ডিরেক্টরদের যে জায়গাটা দেওয়ার কথা সেই জায়গাটা জরুরি, ফ্রিডম নিয়ে কাজ করা। বিপিএলে স্টেডিয়ামের গেট ভাঙচুর, টিকিট নিয়ে দর্শকদের অসন্তোষ। ম্যাচ চলাকালীন প্রেসিডেন্ট বক্সে মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বাকবিতণ্ডায় সরগরম ক্রিকেট পাড়া। এবার সে উত্তাপের আগুনে ঘি ঢেলে বিসিবি পরিচালকের সাথে বিসিবি সভাপতির দুর্ব্যবহার। যমুনা টিভির কাছে খবর, বিপিএল চলাকালীন সভাপতির রুমে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদিন ফাহিমকে অপদস্থ করেছেন ফারুক আহমেদ। ইউ অ্যাক্টিং লাইক ফানি, বিসিবি প্রেসিডেন্ট হতে চান, আসেন বানাই দেই, গলা উঁচিয়ে এমন সব উত্তপ্ত বাক্য বলেন বোর্ড প্রধান। সেই খবর কতটা সত্য? ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, বাট সেটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে এবং সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়তো সেভাবে আমাকে তার কনফিডেন্সে নিচ্ছেন না। আমি জানি না কেন প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছেন আমার ব্যাপারে একটা কমেন্ট করেছিলেন, যেটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম, ভীষণ অবাক হয়েছিলাম এবং স্বাভাবিকভাবেই আমি মোটে আশা করিনি আমার একটা কমেন্ট, এবং সেটা অনেকগুলো মানুষের সামনে, সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল, অন্যান্য বোর্ড ডিরেক্টর ছিল এবং বাইরের লোকজন ছিল। এতে যেটা আমার কাছে মনে হয়েছে যে বোর্ড প্রেসিডেন্ট হয়তো বোর্ড ডিরেক্টরদের যে জায়গাটা দেওয়ার কথা সেই জায়গাটা কতটা দিতে চান সেটা, কিংবা আমার ব্যাপারটা হয়তো কিছুটা ভিন্ন হবার কথা, কারণ যে দুজন আমরা রিসেন্টলি এসেছি তাদের মধ্যে প্রেসিডেন্ট একজন এবং আমি একজন, এবং সেখানে আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা, যেই একসাথে কাজ করার যে ব্যাপারটা থাকার কথা, সেখানে এই ধরনের একটা মন্তব্য করাটা কতটা সমীচীন হয়েছে। স্বাধীনভাবে যেমন দেয়া হয় না কাজ করতে, তেমনি মতামত নেওয়া হয় না কোনো বিষয়। সাফ জানিয়েছেন এমনটা হলে বোর্ডে থাকতে চান না তিনি। আমার অনেক সময় মনে হয় যে আমি বোর্ডে না থাকলে বোধহয় ভালো, কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি, যে ধরনের আলাপ আলোচনা করতে পারি, সেটা বোর্ডের থেকে আমার পক্ষে করা সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি আমাকে বোর্ডে কাজ করতে হবে, যদি কাজ করতে না পারি তার চাইতে ভালো আমার বাইরে থাকলে আমি হয়তো কি হতে পারে না হতে পারে, কি হওয়া উচিত ছিল, এগুলি নিয়ে আলোচনা করতে পারি। সো বোর্ডে থাকাটা আমার জন্য খুব জরুরি না। করতে তাই যদি কাজ করার সুযোগ না থাকে, সেভাবে করার মতন না থাকে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার না থাকে, কারণ আমার খুব জরুরি ফ্রিডম নিয়ে কাজ করাটা, নিজের চিন্তাভাবনাটাকে মেলে ধরার সুযোগ থাকাটা, মেলে ধরার। 4 মাসের বেশি সময় হলেও এখনো ঘোষণা করা হয়নি বিসিবির স্ট্যান্ডিং কমিটি। দায়িত্ব বন্টন না হয় পরিচালকদের কাজ করতেও হচ্ছে সমস্যা। আমরা এখনো আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে দাঁড় করাতে পারিনি। তাতে যেটা হয়েছে যে অথরিটি নিয়ে কাজ করা, হ্যাঁ আমি এই ডিপার্টমেন্ট বা ওই ডিপার্টমেন্টের পুরো দায়িত্বটা আমার, সেই অথরিটি নিয়ে কাজ করার সুযোগটা এখনো হয়নি। তাতে যতটা গতিশীল হতে পারতো সেই গতিশীলতাটা আসেনি। আমার যে ভূমিকা রাখার সুযোগ ছিল সেই ভূমিকা রাখার সুযোগ এই মুহূর্তে সেভাবে আমি পাচ্ছি না। যেসব বিষয়গুলো আমার জানা প্রয়োজন, যেসব বিষয়ে আমার কন্ট্রিবিউট করার সুযোগ আছে, সেই সব বিষয়ে যে আমি করতে পারছি তা না। মাঠে যখন সেরাটা দিয়ে বিপিএল এর মঞ্চ মাতাচ্ছেন ক্রিকেটাররা, তখন মাঠের বাইরে আলোচনা সমালোচনা চলছেই ক্রিকেট বোর্ড নিয়ে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।